শ্রীভূমিতে বন্ধ ঘিরে অশান্তি ছড়ালো। শনিবার সকাল থেকে বন্ধ সমর্থক ও বিরোধীদের মধ্যে উত্তেজনা শুরু। ধীরে ধীরে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। বিশেষ করে দুই পক্ষের মহিলাদের মধ্যে প্রবল মারপিট শুরু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মোবাইল নলব আরে মই জেনারেল পিপুল মই তেওঁলোকৰ লগত নাই নহয় এতিয়া আপুনি কিয় মই পাছ লৈছো তেওঁলোকৰ পৰা ফটোগ্ৰাফ ল'বৰ কাৰণে কমিটিৰ পৰা কিয় মই ফটোগ্ৰাফ তেওঁলোকৰ পৰা লৈছো why you are arresting me why I am general politely
Yes, I am requesting them. Why? I am not supporting them. I am supporting them. Photograph. No, delete it. No, your photograph should be deleted. You have no right. Delete this. You have no right. Why you right? You have no right. Yes. Right order, no. Sir, why কিন্তু সাধারণ মানুহৰ কাৰণে ঠিক আছে তেওঁলোকৰ পৰা মই পাছ লৈছো কি ফটো লবৰ কাৰণে মই এতিয়া যাব নোৱাৰো আপোনালোকে মোক দূৰ কৰিব নোৱাৰে জেনেৰেল মানে আপোনালোকে ইয়াতে চিঞৰি আছে জয় শ্ৰীৰাম তেওঁলোকক এৰেষ্ট নকৰে ঠিক আছে why they are disturbing why you are not arrested and you arrest why me? Why are you shouting? No, shouting. When you are arresting me, I am shouting against you. আপনি বিহেভিয়ারটো ভাল কৰি মই নহয় বলে কি আপনা কি কৰি কি আপনা কি অযথা হারাসমেন্ট কি অ্যানসার হয় why you are excited মই আগৰ পৰা ৰিকুৱেষ্ট কৰিছো যে মই আন্দোলন ফটোগ্ৰাফ তো সবে লৈ আছে এভৰিওয়ান সবে লৈছে ফটো Who are you? বদরপুরে বন্ধকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ ও সাংবাদিকদের উপর বৃষ্টির মতো পাথর ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করে, ফলে ছাত্র জনতা ছত্রভঙ্গ হয়ে পড়ে। জাতীয় সড়ক অবরোধ ঘিরে উত্তাল হয়ে ওঠে বদরপুর এলাকা। ডাকা আজকের বন্ধ বদরপুরে এক ভয়ঙ্কর আন্দোলনের রূপ নেয়। জাতীয় সড়ক NH 37 ছাত্র, যুবক ও সাধারণ নাগরিকরা ব্যারিকেড গড়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ঠিক সেই সময় আন্দোলনকারীদের একাংশ পুলিশ উপস্থিত সাংবাদিকদের ওপর পাথর নিক্ষেপ করে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করলে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়। বদরপুর কলেজ মোড়, স্টেশন রোড ও জাতীয় সড়কের বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। পুলিশ ব্যারিকেড সরানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাথর বৃষ্টিতে বহু পুলিশ কর্মী এবং সংবাদকর্মী আহত হন বলে জানা গেছে। ক্রমে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের পিছু হটতে বাধ্য করে, কিন্তু কিছুক্ষণ পরেই ছাত্ররা পুনরায় দলবদ্ধ হয়ে অবরোধ সৃষ্টি করে। ফলে বারবার পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। বদরপুর এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারীদের মধ্যে কংগ্রেস কর্মী সহ বিভিন্ন কলেজের ছাত্ররা উপস্থিত ছিল। বন্ধের কারণে বদরপুর ও আশেপাশের এলাকায় অধিকাংশ দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও যানবাহন সম্পূর্ণভাবে বন্ধ ছিল। জাতীয় সড়কে বহু যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি আটকে পড়ে। জনজীবন একেবারে স্থবির হয়ে পড়ে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শান্ত থাকার আহ্বান জানানো হলেও আন্দোলনকারীদের দৃঢ় মনোভাব দেখে প্রশাসন আশঙ্কা করছে যে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে পারে। অন্যদিকে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যেই একাংশ দুষ্কৃতী হঠাৎ হট্টগোল শুরু করে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। তাতে বহু পুলিশ কর্মী এবং সাংবাদিকরা আহত হন। খবর পেয়ে শ্রীভূমি জেলা কমিশনার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। देखो मेरे एक सवाल के जवाब दो। आप क्यों इधर गए? साउंड में अपना समझ में नहीं आ रहा है। माइक तुम रहिए
Kau punya? Oh no. Dadah. কেউ একজন অ্যাম্বুলেন্স একটা কল করেন ডিল মারে কি তাহলে ডিল মারে सुमित्रा को नाम पंजीकरण करने में कम से कम 1,000 लगेगा। बताओ कानून जानते हो? 163 जानते हो? विदाउट पर एक मिनट, क्या नाम है आपका? इसको अरेस्ट करो। लगा हुआ पता है कि नहीं? और किसी को आना है? पता है कानून? तुम जाओ लगा जाओ। একটু বিজল লোক मार दो Kau punya? Oh no. Dadah. কেউ একজন অ্যাম্বুলেন্স একটা কল করেন ডিল মারে কি তাহলে ডিল মারে সুমিত্রা কু স্যার তারা কি কইছো কিছুই বলিনি আমি স্যার আমি কিছুই বলিনি স্যার আপনাকে
कम 1000 लगेगा। ये बताओ कानून जानते हो? 163 जानते हो? विदाउट पर एक मिनट, क्या नाम है आपका? पुलिस को अरेस्ट करो। लगा हुआ पता है कि नहीं? और किसी को आना है? किसी पता है कानून? তুমি যাও লগে যাও এই এই একটু ভিতরে লোক এই মার দে এটা বহুত शेमफुल ব্যাপার যে আজকে শ্রীভূমি নিয়ে কোনো ইস্যুস হয়েছে, কারো ভালো লাগতে পারে কারো ভালো লাগতে পারে না, বাট এনসি কলেজ থেকে যেভাবে প্রোটেস্ট বের করেছে, যেহেতু এনসি কলেজটা আমরা এখন কাছাড় ডিস্ট্রিক্টের আন্ডারে চলে গেছি, হ্যাঁ, তো মানে তাছাড়া আমাদের এখানে এতটা কলেজেস এতটা স্কুল আছে, কেউ কোনো প্রোটেস্ট জানায়নি। ইভেন কালকে গতকালকে স্কুল অ্যাডমিনিস্ট্রেশন এবং কলেজ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ক্লিয়ার কাট বলা হয়েছিল কোনো স্টুডেন্ট যাতে এরকম ধরনের কোনো প্রোটেস্টে যাতে ইনভলভ না থাকে, কিন্তু এত কিছু করার অ্যানাউন্সমেন্ট করা সত্ত্বেও কেন আমার কোশ্চেন যে আপনার এনসি কলেজ থেকে কেন এই প্রোটেস্টটা বেরোলো, আর স্টুডেন্টরা যে এইভাবে প্রতিবাদ করে রাস্তা অবরোধ করেছে, যার জন্য রাস্তা দিয়ে কোনো অ্যাম্বুলেন্স যেতে দেয়নি, পেশেন্টেরও খুব প্রবলেম হয়েছে, আমাদেরও এখানে কাজ ছিল, আমরাও আজকে কাজ আর হয়নি, দোকানপাট বন্ধ করেছে, এটা খুব মানে ধিক্কারজনক ব্যাপার। তার সাথে এই জিনিসটা যে হয়েছে এটার জন্য আমার মনে হয় সম্পূর্ণ এবং সম্পূর্ণভাবে দায়ী এনসি কলেজের প্রিন্সিপাল। সাধারণ মানুষ বন্ধকে কোনোভাবেই সমর্থন করেননি, ফলে বন্ধ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই প্রসঙ্গে জেলা বিজেপির নেতারা জেলার সাধারণ মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তাদের বক্তব্য, জেলার জনগণ শান্তি ও উন্নয়নের পথে আস্থা রেখেছেন, তাই বনধ সফল হয়নি। অন্যদিকে বনধ চলাকালীন জেলা পরিষদের এক সদস্যার উপর হামলার ঘটনাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছে জেলা বিজেপি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীভূমির শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করার কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না। দলের পক্ষ থেকে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়েছে, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক। এটা আসাম সরকারের সিদ্ধান্ত মেনে নেয়, এটাই তারা চাইছে। আমি বলবো তাদের এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে, নাগরিকরাই ব্যর্থ করে দিয়েছেন, প্রশাসন ব্যর্থ করে দিয়েছে। আমরা দেখলাম যে বদরপুরে ছাত্রছাত্রীদের রাস্তায় নামানো হয়েছে, রাস্তা অবরোধ করা হয়েছে। ছাত্ররা কোনো প্রকারের এই সমস্ত বিষয়ে আন্দোলনে নামার কথা নয়, তাদের পড়া পাঠ নেওয়া তাদের কাজ। এটা কোনো শিক্ষা সংক্রান্ত কোনো ব্যাপার নয় যে তারা প্রতিবাদ করবে। এটা পুরাপুরি এটা পলিটিক্যাল অ্যাফেয়ার। এটা তাদের এখানে আসার কথা নয়, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমি শুনেছি একজন শিক্ষককে এখানে গ্রেপ্তার করে আনা হয়েছে, সেই প্ররোচনা দিয়েছে এই ছাত্রছাত্রীদের। প্রশাসন বিভিন্ন জায়গায় এই সাধারণ কেন কিছু মৌলবাদী শক্তি আমাদের মানুষের উপর আক্রমণ করার চেষ্টা করেছে। আমি বলবো অর্চনা দত্ত তিনি এফআইআর দিয়েছেন এবং চিহ্নিত করা হোক এরা কারা, এরা কোন জায়গা। এদের চেহারা কিন্তু আমাদের করিমগঞ্জ জেলা আমার অন্তত পরিচিত চেহারা নয়, এরা একজন ছাড়া। এদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক, তারা কি পরিকল্পনায় তারা এখানে এসেছিল, কারা কে তাদেরকে এখানে এনেছে। ধর্মঘট যদি করিমগঞ্জের মানুষ সফল করে আমাদের কিন্তু বলার থাকবে না। স্বাভাবিকভাবে আমরা তো এটা আমরা চাইবো না এটা বন্ধ সফল হোক, কারণ তারা এটা খারাপ উদ্দেশ্য নিয়ে এটা করছে। বন্ধুগণ, আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই যে তারা বিফল হয়েছে, এই ষড়যন্ত্র করে তারা বিফল হয়েছে এবং নাগরিকরা সংযত রয়েছেন অনেক জায়গায়, তাদের উপর চাপ ছিল। মাননীয় জেলা সভাপতি মহাশয় সহ
শ্রদ্ধেয় প্রাক্তন সাংসদ মাননীয় মিশনদা আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আজকের এই সাংবাদিক বৈঠকে দলের পক্ষ থেকে প্রথম অবস্থাতে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রীভূমি জেলার সচেতন শ্রদ্ধেয় নাগরিকদেরকে, যারা এই দীর্ঘ পরিকল্পনা মাফিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িক রং চড়ানো একটি পরিকল্পিত সর্বনাশা ধর্মঘটকে বিফল করে সমগ্র শ্রীভূমি তথা বরাক উপত্যকা এবং রাজ্যের জনসাধারণকে বার্তা দিয়েছেন যে এই শ্রীভূমিবাসী জনসাধারণ আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সংঘবদ্ধভাবে এই জেলাকে শান্তিপূর্ণ রাখতে চাই, সবাই সহাবস্থানে বিশ্বাসী আছে। এবং আজকের এই বন্ধ বিফল করে আজ এখন প্রায় 5টা বাজছে, এখন পর্যন্ত এই জেলার বুকে পরিকল্পিত 2-4টি ঘটনা ছাড়া বাকি বন্ধ আহ্বানকারীদের পরিকল্পনা মাফিক এরকম কোনো কিছু হয়নি বলে আমাদের বিশ্বাস। আর তার জন্য জেলার সেই সমস্ত সচেতন নাগরিককে আবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধু সহ বিশেষত জেলা প্রশাসনের, যারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের এই জেলার নাম নতুন নামকরণ করেছিলেন শ্রীভূমি জেলা। আর এই জেলার আমরা যারা নাগরিকরা আছি আমরা খুব সুন্দর, এবং আমাদের এই নামকরণের সঙ্গে আমাদের গর্বের যে সম্পর্কটা আছে, এবং সেই সঙ্গে আমরা সবাই অনেক আনন্দিত ছিলাম। সেই সময়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বিরোধী দল সামনে 26-এর নির্বাচনকে সামনে রেখে ওরা একটি রাজনৈতিক গোলমাল পাকানোর যে প্রয়াস আজকে করেছিল, জনগণের সাহায্যে আজকে আমাদের প্রশাসনের সাহায্যে আমরা প্রত্যেক জনগণ এবং এই ওনাদের প্রয়াসকে বিফল করেছেন। আজকে আমরা সত্যি অনেক আনন্দিত যে এই জেলার নাগরিকরা, সচেতন নাগরিকরা আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যে নামকরণ করেছিলেন এই সবাই সমর্থন জানিয়েছে, এবং ওনাদের যে আজকে বন্ধ রেখেছেন এই বন্ধ ব্যর্থ করেছেন। আজকে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আজকে আমাদের জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকায় আজকে ওরা যে পরিকল্পনা নিয়েছিল যে এই জেলাতে একটা সাম্প্রদায়িক রং ছড়ানোর, এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এই জন্য আপনাদের মাধ্যমে জেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আর্ট হ্যাবিটেট ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড ক্রাফটের উদ্যোগে আয়োজিত হওয়া অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শুক্রবার 5ই সেপ্টেম্বর মহান শিক্ষক দিবসের সন্ধ্যায় 7 থেকে শিলচর রঙ্গিখাড়ি স্থিত গ্যালারি ইউনামের আর্ট গ্যালারিতে গত 15ই আগস্ট তথা 79তম স্বাধীনতা দিবসের দিনে আর্ট হ্যাবিটেট ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড ক্রাফটের ব্যবস্থাপনায় সাই বিকাশ বিদ্যানিকেতন শিলচরে আয়োজিত হওয়া এই অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণকারী প্রায় 200 জন নার্সারি থেকে ছাত্রছাত্রীদের মধ্যে বিজয়ী পুরস্কার প্রদান করা হয়। এদিন অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী সভার সূচনা হয় পঞ্চপ্রদীপ প্রজ্বলন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে। এরপর অংশগ্রহণকারী প্রতিযোগিতাদের মধ্যে ক্রমে 4টি ভাগের বিজয়ীদের মধ্যে একটি করে ট্রফি, মেডেল সহ শংসাপত্র তুলে দেন অঙ্কন প্রতিযোগিতার বিচারক তথা বিশিষ্ট চিত্রশিল্পী ডক্টর রাজকুমার মজুমদার, জয়দীপ ভট্টাচার্য, সন্দীপন দত্ত, প্রকাশত পি ওরিফুক্কার সু, ডক্টর পিনাক পানিনাথ। বক্তব্যে জয়দীপ ভট্টাচার্য বলেন, অঙ্কন শিল্পীদের উৎসাহ প্রদানের ক্ষেত্রে প্রতিযোগিতার এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকের দিনে প্রশিক্ষণরত চিত্রশিল্পীরা ওনাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন নতুন চিত্র অঙ্কন করছেন এবং তা সমাজের কাছে তুলে ধরছেন। এটার মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন চিত্রশিল্পী তথা প্রশিক্ষক উত্তম ঘোষ এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রীতি কে এইচ, পিনাক বিশ্বাস, গৌতম ঘোষ, ঝুমকি ঘোষ, মধুমিতা দেবরায় প্রমুখেরা।
এই গ্যালারি আজকে যে অনুষ্ঠান করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন জয়দীপদা, এবং আমার গ্যালারি এই যে তোমার আর্ট হেরিটেজের লোগো যে বানিয়ে দিয়েছেন জয়দা, এবং আজকে যে আর্ট কম্পিটিশনের যে পুরো ডিজাইনটা ছিল, সার্টিফিকেটের পুরো ডিজাইনটা ওনার হাতে তৈরি, পিনালদার হাতে তুলে দিচ্ছে। উপহার তুলে দিচ্ছি আমার যিনি শিক্ষাগুরু, যার হাত ধরে আমি ছবি আঁকা শিখেছি, গৌতম ঘোষ মহাশয়। উপত্যকার বিশিষ্ট চিত্রশিল্পী সন্দীপন রতনপুর কাইসুর সবাই ছিলেন, ওনার হাতে আমি যিনি প্রিন্সিপাল স্যারের হাতে আমি তুলে দিচ্ছি। যার কথা বলে না হয়, যেখানে আমি ছবি আঁকানো শিখাই, দাসকলনীতে তৃতীয় ব্যাপার সবসময় মনে থাকে আজকে কি হচ্ছে আমি ভুলে যাচ্ছি, হ্যাঁ নাম্বার চলে যাচ্ছে। তো আমি এই যে দাদা ইউজ করে ওনার এবং নর্থ ইস্টের পুরো অ্যাবাকাসের ওনার হাতের ইয়ে করা, আর ওনার স্কুলে আমি ছবি আঁকানো শিখাই। উনি বলেছে ওনার মেয়েকে আমি, ও যখন ক্লাস 1-এ পড়ে তখন থেকে ওকে আমি ছবি আঁকানো শিখাই, এবং উনি আমাকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ওনার যে সেন্টারটা বলেছে আমি তোমাকে সেন্টারটা দিয়ে দিলাম, তুমি আমার সেন্টারে ছবি আঁকানো শিখাও। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব। আমি বিকাশ বিদ্যানিকেতনের ম্যাডামের হাতে সেদিন আর্ট হ্যাবিটেট ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড ক্রাফট যে আর্ট কম্পিটিশন অর্গানাইজ করেছিল, সেটার আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশনে সবাই উপস্থিত থাকতে পেরে আমার খুব ভালো লাগলো। আজকে একটা মহান একটা দিন, সর্বপল্লী রাধাকৃষ্ণের 64th বার্থডে। তো এই দিনে ছোটো বাচ্চাদের হাতে পুরস্কার যে দেওয়া হলো ওদেরকে, এই সভা খুব ভালো লাগলো। আর আগামী দিনে যে আর্ট হ্যাবিটের অনুষ্ঠানে আরও অনেক কিছু কাজ করুক বাচ্চাদের নিয়ে, তো এটাই আমার চাইবো। 2024 বিধানসভা নির্বাচনে বড়খোলা থেকে লড়াই করবেন জহুরুল ইসলাম বড়ভূইয়া। 2024 সালে আসন্ন বিধানসভা নির্বাচনে বড়খোলা কেন্দ্র থেকে প্রার্থী হবার ঘোষণা দিলেন প্রাক্তন উত্তর বড়খোলা জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়ভূইয়া। শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জহুরুল ইসলাম বড়ভূইয়া বলেন, দীর্ঘদিন ধরেই তার ইচ্ছা ছিল বড়খোলার মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করার। তাই আগামী বিধানসভা নির্বাচনে তিনি জনগণের সমর্থন নিয়ে ভোটযুদ্ধে নামার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, বহু বছর ধরে তিনি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন এবং এই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে বড়খোলার উন্নয়নে বড় ভূমিকা রাখতে চান। তার মতে বড়খোলা এখনো শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। যদি জনগণ তাকে সুযোগ দেন তবে তিনি এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করবেন। এদিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকজন সমাজকর্মী ও সমর্থক। তারা জানান, জহুরুল ইসলাম বড়ভূইয়ার মতো শত কর্মঠ মানুষকে বিধানসভায় পাঠাতে পারলে বড়খোলার সামগ্রিক উন্নতি নিশ্চিত হবে। ফলে 2026 সালে বিধানসভা নির্বাচনে বড়খোলা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা আরো জমে উঠবে বলেই রাজনৈতিক মহলে মত প্রকাশ করা হচ্ছে। ডেকে আনার কারণটা হলো যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে যে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, সেটার আনুষ্ঠানিক ঘোষণা করার জন্য আপনাদেরকে আমি ডেকেছি। বিগত দিনে আপনাদের জানা আছে আমি একবার কোঅপারেটিভের ভাইস চেয়ারম্যানও ছিলাম, জেলা পরিষদও ছিলাম। 2016 নির্বাচনে আমি একবার বড়খোলা সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতাও করেছি এবং 2021 নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রেডি ছিলাম। তারপর আমার একটা বক্তব্য ছিল যে লোকাল যদি ভূমিপুত্র কাউকে টিকিট দেওয়া হয়, মিসবাউল ইসলাম লস্কর সহ, তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতা না করে আমি ওনার সঙ্গে থাকবো। ঠিক আমার প্রতিশ্রুতি মতে আমি ওনার সঙ্গে ছিলাম, কিন্তু 2026 নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, সেটা কনফার্ম। আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের
কংগ্রেসের টিকিটের দাবিদার এবং আমিও চাচ্ছি এবং আমার এলাকার জনগণও চাচ্ছেন যে টিকিটটা আমাকে দেওয়া হোক বলে। হলো যে বিগত দিনে আমাদের বড়কলা সমষ্টিতে ম্যাক্সিমাম যারা বিধায়ক হয়েছেন তারা বাহিরের লোক, যার কারণে আমাদের বড়কলার অনেক জ্বলন্ত সমস্যা রয়েছে, তার এখন পর্যন্ত কোনো সমাধান নেই। আমি ভূমিপুত্র হিসাবে যদি প্রতিদ্বন্দ্বিতা করে আমি নির্বাচিত হই তাহলে বড়কলার অনেক জ্বলন্ত সমস্যার সমাধান হবে। দেখেন, প্রকৃত যে সমাজের সেবা করতে জানে বা সমাজের সেবা করবে বলে তার মনোবৃত্তি থাকবে, তার জন্য সেই ব্যাপার এমন কিছু না। কারণ আজকালকের দিনে যে মানুষ ধর্মের ভিত্তিতে ভোট দেয় না, যদিও কিছু মানুষ বলে যে ধর্মের ভিত্তিতে ভোট হয়, সেটা আমি মানি না। কারণ যদি ধর্মের ভিত্তিতে ভোট হতো তাহলে 2013 ইংরেজিতে আমি উত্তর বরকলায় জেলা পরিষদ হতে পারতাম না। ডিলিমিটেশনে আপনি কি মনে করেন মানে একটা আমার কোনো মানে ডিলিমিটেশনে যদিও এলাকা অনেক বড় হয়ে গিয়েছে, এখন পর্যন্ত টোটাল 30 জিপির মধ্যে মোটামুটি আমার 26-27 জিপির সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। বাকি যে জিপিগুলো রয়েছে বা অনেক এলাকা নতুন যুক্ত হয়েছে, সেই এলাকার সকলের সঙ্গে হয়তো আমার ব্যক্তিগত সম্পর্ক হচ্ছে না। আমি তাদেরকেও আহ্বান করছি, যারা আমার এই লাইভটা দেখবে, এই ভিডিওটা নিউজটা দেখবেন, আমি তাদেরকে আহ্বান করছি যেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য। আমিও আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যোগাযোগ করবই। আমি বিগত দিনেও বলে এসেছি, যেটা আজকেও এটা বলবো, জনগণ যেটা চেয়েছেন যে কংগ্রেসের টিকিট আমাকে দেওয়া হোক, আমিও অন্তর থেকে চেয়েছি কংগ্রেসের টিকিট আমাকে দেওয়া হোক। যদি কংগ্রেসের টিকিট আমাকে না দেওয়া হয় তাহলে তো কংগ্রেসের ভোটাধিপতি নিশ্চিত, আমি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, সেটাও কনফার্ম। আপনি নির্দল হয়ে করবেন? হ্যাঁ, কংগ্রেস যদি টিকিট আমাকে না দেয় তো কংগ্রেসের হার নিশ্চিত থাকবে। একটা যে সমষ্টিটা, সেটা নামে মাত্র এখন যে বরকলার ঐতিহ্যবাহী যে নাম, আমাদের অনেক পুরানো নাম, সেই নামটা শুধু নাম হিসাবেই রয়ে গেছে। এখন যেগুলা যেমন অফিস থেকে যে বড় বড় স্কিম যেগুলো আছে, হসপিটাল থেকে শুরু করে, সেটা মানে তাপাং ব্লকেও চলে যাচ্ছে। তাই আমি এর কারণটা হলো যে আমাদের যদি ভূমিপুত্রকেও বিধায়ক থাকতো তাহলে এই দিনটা আসতো না। সংগঠনের উপরে আমার পূর্ণ আস্থা আছে। যদি সংগঠন আজকের দিনে যে যিনি বিধায়ক আছেন তাকে টিকিট দেওয়া হয় তাহলে উনি উনার মাপটাও পেয়ে যাবেন, জনগণ দিয়ে দেবেন। কারণ জনগণের একটা সময় থাকে, সেটা হলো নির্বাচনের সময়। 5 বছর জনগণ কিছুই বলে না, যখন নির্বাচন আসে তখন যে প্রতিনিধি মানে তার পদটা তার এই ছোটো হোক, গ্রুপ মেম্বার হোক বা এই MLA MP হোক, সেটা জনগণ সময়ে জবাব দিয়ে দেয়। মাত্র স্থায়ী, যেভাবে যে আমাদের বড়কলার নামটা এখন নামে মাত্রে রয়েছে, ঠিক তেমনি উনি বড়কলার স্থায়ী নামে মাত্র। উনি জন্ম থেকে কোথায় আছেন বা এখন কোথায় থাকেন আপনাদেরও জানা আছে এবং আমার বড়কলা সমষ্টি আনাচে কানাচে সকলের জানা আছে। আচ্ছা, আমার প্রথম কাজ হলো যে যুবকদের কর্মসংস্থান। আমার তারপর হলো আমাদের বড়কলার অনেক রাস্তাঘাটের যে সমস্যা, ছোট ছোট রাস্তা মানে তার কোনো হিসেব নাই, সেই হিসাবে রাস্তাঘাটের সমস্যা আছে, সেই রাস্তাগুলোর সমস্যার সমাধান হবে। এবং আমার বর্তমান যিনি বিধায়ক, উনি তো একদিন বলেও ছিলেন আপনাদের সংবাদ মাধ্যমে যে বড়কলায় তেমন কোনো সমস্যা নেই যে উনি বিধানসভায় গিয়ে চেঁচিয়ে বলতে হবে, শুধু নদী ভাঙ্গন ছাড়া। উনি আজ পর্যন্ত নদী ভাঙ্গন কোন জায়গায় রোধ করেছেন আমি নিজে দেখতে পাই নাই, জানি না আপনারা দেখতে পেয়েছেন কি না। নদী ভাঙ্গনেরও সমস্যা আমাদের বড়কলায় রয়েছে, তা ঠিক আছে, সেটারও সমস্যার সমাধান করার মানে 100% করার চেষ্টা করব। 100% হবে বলে তো মনে হয় না, কারণ 100% কোনো দিনই হয় না। কিন্তু আমার উদ্দেশ্য হইল যে উন্নয়নের লক্ষ্যে জনগণের স্বার্থে কাজ করা। আমি আমার গড় বড়কলায় শেষশ্রীজীবীর আগে 4 নম্বর গ্রুপ ছিল, এখন 5 নম্বর আছে, সেটা থাকবে। আপনারা এই যে আজকের যেটা নিউজ সেটা সেভ করে রাখবেন, আমি কোনোদিনই বড়কলা ছেড়ে যাব না। কথা বলতে চাই যে বিগত দিনে আপনারা অনেক বিধায়ক বানিয়েছেন, কোনোদিনই আপনারা গ্রামে কোনো বিধায়কের গড়ে দেখা করতে পারেন নাই। এইবার আপনারা যে একবারের
হলেও আমাকে একবার বিধায়ক বানান, তাহলে দেখবেন বড়গলার অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের সঙ্গে থাকব, কোনো আপত্তি নেই, কারণ গণতান্ত্রিক অধিকার সবার আছে। যে কোনো কেউ আমার বড়গলার সমস্যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি প্রতিদ্বন্দ্বিতা করব, সেটা 100% কনফার্ম।